সমান মূল্য। বন্ধুরা, আজকের 100 টাকা আগামী 5 বছর পরের 100 টাকা কিন্তু এক হবে না, একই মূল্য বহন করবে না। এখনকার 100 টাকা অধিকতর মূল্যবান। আজকের 100 টাকার যে মূল্যটা রয়েছে, যে ভ্যালুটা রয়েছে, আগামী 5 বছর পরে ওই 100 টাকার এই মূল্যটা থাকবে না, মূল্যটা ক্রমান্বয়ে হ্রাস পাবে। এটাই অর্থের সময় মূল্যের ধারণা। এখানে শেষে বলা হয়েছে এখনকার 100 টাকা অধিকতর মূল্যবান। তার মানে আমরা ফিনান্স এন্ড ব্যাংকিং এ আমরা বর্তমানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। এটাই অর্থের সময় মূল্যের ধারণা। আর অর্থের সময় মূল্যের যেই মূল কারণ সেটাই হচ্ছে সুদের হার বা ইন্টারেস্ট। তোমরা জানো যে ব্যাংকটা আমি উল্লেখ করছি এই জন্য যে ব্যাংকের কথা বললে আমরা ইন্টারেস্ট কথাটা আমাদের মাথা সবার আগে চলে আসে। হ্যাঁ, এখানে হচ্ছে এই অর্থের যে মূল্যের যে পরিবর্তনটা ঘটে, এটার অন্যতম কারণ হচ্ছে সুদের হার। চলো বন্ধুরা, আমরা এরপরের স্লাইডে চলে যাই। সুযোগ ব্যয় কি? তোমাদের দ্বিতীয় টপিক ছিল, আজকের পয়েন্ট ছিল সুযোগ ব্যয় কি। সহজ করে বলতে, যে বিনিয়োগ সুযোগ ত্যাগ করা হয়, যে বিনিয়োগে সুযোগ ত্যাগ করা হয়। ধরো তোমার কাছে দুইটা অপশন আছে। একটা একটা খাত থেকে তোমার ইনকাম হবে 1 কোটি টাকা, আরেকটা খাত থেকে তোমার আয় হবে 1,20,00,000 টাকা। কিন্তু তুমি যে কোনো একটা চয়েস করতে পারবে। তুমি কোনটা চয়েস করবে, 1,20,00,000 টাকা নাকি শুধু 1 কোটি টাকা? 1,20,00,000। কেন আমরা 1,20,00,000 টাকা নিব, একটু কেউ ব্যাখ্যা দিতে পারবে? মানে ব্যবসা তো করা হয়, মানে আম, হ্যাঁ, মূলধনের পিছন। ব্যবসার ব্যবসায়ের প্রধান বা মৌলিক উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তবে সেটা সৎ উপায়ে। অসৎ ভাবে কি করা যাবে? জি না। না, অসৎ ভাবে করা যাবে না। সৎভাবে নিষ্ঠার সাথে মুনাফা অর্জন করাই হচ্ছে ব্যবসায়ের প্রধান লক্ষ্য। বা তাহলে আমি আবার বলছি, সুযোগ ব্যয়টা কি? একটি বিনিয়োগ সুযোগ ত্যাগ করা হয়, তা থেকে প্রত্যাশিত আয়কে বিনিয়োগের সুযোগ ব্যয় বলে। তোমরা কি বুঝতে পেরেছো? তার মানে তোমার হাতে অপশন থাকবে দুইটা স্যার। এই সুযোগ ব্যয়টা যখন আসবে পরীক্ষায় তোমাদের জন্য, এমসিকিউতে আসবে, তখন মাথায় রাখবা তোমাদের অপশন দেওয়া থাকবে, যে প্রতিষ্ঠান নিয়ে দেওয়া থাকবে অপশনটা। তোমার কাছে দুইটা অপশন আছে, তুমি যে কোনো একটা চয়েস করতে পারবা। আর তুমি যখন দেখবা যে দুইটার ভিতরে তার কি বলে ব্যালেন্স, যে জিনিসটা, অর্থাৎ ডিফারেন্ট কতটুকু, লাভ হচ্ছে না লস হচ্ছে, এই জিনিসটা তুমি যখন ফাইন্ড আউট করতে পারবে, তখন তুমি বুঝতে পারবে যে এখানে আমার সুযোগ ব্যয় বলা হচ্ছে। আমার হাতে অপশন দুইটা আছে, এখান থেকে আমি একটা চয়েস করতে পারবো। এটি হচ্ছে সুযোগ ব্যয়। তোমাদের কি আর কারো কোনো প্রশ্ন আছে সুযোগ ব্যয় নিয়ে? বন্ধুরা, তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে? সুযোগ ব্যয় কি মানে দুটা অপশন থাকবে নাকি দুটার অধিক অপশন থাকতে পারে? দুইটার অধিকও থাকতে পারে, তিনটা অপশনও থাকতে পারে, বাট তুমি এখান থেকে সবগুলো নিতে পারবে না, সবগুলো তুমি গ্রহণ করতে পারবে না, তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, অর্থাৎ তোমাকে একটা ত্যাগ করতে হবে। তবে তুমি ওইটাই ত্যাগ করবে যেটা তোমার প্রতিষ্ঠানের জন্য অধিক লাভজনক। ওই যে বললাম 1,20,00,000 আর 1 কোটি টাকা, কোন দুটার ভিতর তুমি কোনটা চয়েস করবে? ডেফিনেটলি তুমি 1,20,00,000 টাকা চয়েস করবে, এটা তোমার প্রতিষ্ঠানের জন্য ভালো। আর 1 কোটি টাকা তুমি কেন ছাড়বে? কারণ এটা তোমার প্রতিষ্ঠানের জন্য কম। লসটা কি কম না? কম তো, 20 লক্ষ টাকা কম লস। আশা করি তোমরা বুঝতে 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 পেরেছো সুযোগ ব্যয় জিনিসটা কি। বন্ধুরা, পরবর্তী স্লাইডে আমি চলে যাব। আর এই স্লাইডে যাওয়ার আগে আমি তোমাকে একটু বলি, তোমাদের এখানে একটা টপিক ছিল 3 নম্বরে পয়েন্টে, যে প্রকল্প মূল্যায়ন কি। প্রকল্প মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট প্রজেক্ট অ্যানালাইসিং, অর্থাৎ তুমি একটা প্রজেক্ট বা একটা প্রকল্পকে তুমি কিভাবে মূল্যায়ন করছো। আচ্ছা বলো তো, আমরা যারা ব্যবসা করি, বিজনেস করি, আমরা কি কেউই কখনো চাই আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য হোক লস করা, ক্ষতি করা? না স্যার। আচ্ছা, মানে তোমাদের কি মনে হয় আসলে কি কোনো কোনো বিজনেসম্যান বা কোনো ব্যবসায়ী কি চাইবে যে আমার লস হোক প্রতিষ্ঠানে? এটা কি আমরা চাই কখনো? না স্যার, কখনো না। আমার মনে হয় না। তারপরেও যদি কেউ থাকে, আমার মনে হয় আসলে সে মনে হয় না সুস্থ। যদি কেউ চায়, যে বলবে যে আমি লস চাই, আমার মনে হয় না সে সুস্থ পর্যায়ে লস চাবে। কারণ আমরা সবাই চাই যে আমরা যাই করি না কেন আমাদের প্রফিট হোক, লাভ হোক। আমরা যে পড়াশোনা করি, স্কুলে যাই, কলেজে যাই, এখানেও চাই আমাদের লাভ হোক, তাই না? কিরকম লাভ চাই? ধরো যার রোল 10, স্কুলে যার রোল 10, যে মেয়ের বা যে ছেলের রোল 10, ও চায় ওর রোলটা যেন
5 হয়, তাই তো? জি স্যার। ধরো যেই লোকের ইনকাম প্রতি মাসে প্রফিট হয় 30,000, ও কি প্রতি মাসে 30,000 টাকা ডিজার্ভ করে নাকি আর একটু বেশি আশা করতে পারে? আরো বেশি আশা করে এটার চেয়ে। তার মানে বোঝা যাচ্ছে, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমরা যেই খাতেই যেখানেই যাই, যেভাবেই যাই, যেখানে গিয়ে থামি না কেন, আমাদের উদ্দেশ্যটাই হলো লাভ। আমরা লাভ ছাড়া কিছুই বুঝি না, লাভ হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য, তাই তো? যেমন আমি আরেকটা আরেকটা সহজ তোমাদের উদাহরণ দিই। তোমরা এডু পরিবারের সদস্য, তাই তো? নিঃসন্দেহে তোমরা এডু পরিবারের সদস্য। এডু পরিবারে তোমরা কেন এখানে জয়েন করেছো? উত্তরটা হচ্ছে, স্যার এখানে আমাদের পড়াশোনার মান, স্টাডি লেভেলটা হাই লেভেলে বিলং করবে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এডু পরিবারের সদস্য তোমরা যারা রয়েছো, যেসব বন্ধুরা রয়েছো, তোমাদের এইখানে এই পড়াশোনার পাশাপাশি আদার যে স্কিল ডেভেলপ করতে হয়, হাতের কাজগুলো আমরা যেগুলো বলি, ভিন্ন ভিন্ন টপিক যেগুলো থাকে, ওগুলো তোমরা এখানে ডেভেলপ করতে পারবে, যেটা অন্য কোথাও পাচ্ছ না। তার মানে আমি নিঃসন্দেহে বলতে পারি যে এডু পরিবার, শুধু তুমি পড়াশোনা করছো বিষয়টা এমন না, এখানে তুমি পাশাপাশি কিছু স্কিল ডেভেলপ করতে পারছো। ওকে বন্ধুরা, ব্যাক টু দা পয়েন্ট। তার মানে আমাদের 3 নম্বর পয়েন্টটা ছিল যে প্রকল্প মূল্যায়ন। প্রকল্প মূল্যায়ন হচ্ছে তুমি কোন প্রকল্প চয়েস করবে। আমরা অবশ্যই চাই না যে প্রকল্প আমাদের লস হোক, এটা কি আমরা কেউ চাই? না স্যার। আচ্ছা, কে কে জয়েন করেছো একটু বলবে? আমি তোমাদের নামটা, বগুড়া থেকে আমাদের এক বন্ধু জয়েন করেছো, আর কে কোন জায়গা থেকে জয়েন করেছো একটু বলবে। আসো আমরা একটু আরেকবার পরিচয় হই। নীল কি জয়েন করেছো? নীল, ইউষা, আফিফ, তোমরা কেউ জয়েন করেছো? আচ্ছা, ওরা হয়তো রেসপন্স করছে না, চলো আমরা আবার পয়েন্টে চলে যাই। নাই, আচ্ছা। ওকে বন্ধুরা, আমরা আমাদের কার্যক্রম চলমান রাখবো। তার মানে বন্ধু, প্রকল্প মূল্যায়ন বলতে আমরা ওইটাকেই বুঝি যেখানে আমাদের লাভ। তোমার কাছে 2টা অপশন আছে, 3টা অপশন আছে, যে অপশনটা তোমার প্রতিষ্ঠানের জন্য লাভজনক, তোমার জন্য লাভজনক, ওইটাকে আমরা বেছে নিব। কথা কি বুঝতে পেরেছো তোমরা? জি। ওকে, আমি চাচ্ছি তোমাদেরকে বইয়ের ভাষায় নয়, আমার ভাষায় উপস্থাপন করতে, যেন তোমরা কথাগুলো না ভুলো। কারণ আমি তোমাদের যদি পড়াই সুযোগ পাই কি বইয়ের বইয়ের ভাষায় তোমাদের যদি মুখস্থ করাই দেই, তোমরা মুখস্থ করতে পারবে, কিন্তু আমার মনে হয় মুখস্থ করার থেকে বিষয়টা নিজের ভিতরে সারা জীবনের জন্য রেখে দেওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেখানে কি বলা হয়েছে, তাহলে তুমি কখনো ভুলে যাবে না। তাহলে বন্ধুরা চলো, এরপর দেখো এখানে আমাদের কিছু প্রশ্ন আছে। প্রশ্ন 1, শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে? প্রশ্নগুলো আমি একবার একবার করে পড়বো, এরপর তোমাদের সূত্র চলে যাবো সরাসরি। প্রশ্ন 2, শতকরা, আচ্ছা প্রশ্ন 1 তোমাদের আরেকটা জিনিস একটু কারেকশন করে দেই আমি। দেখো, শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে। এখানে বলাই হয়েছে যে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য, এটা বাড়বে না কমবে, আমরা এটাই বের করব। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ বন্ধুরা? জি স্যার। ওকে বন্ধু, আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল, শতকরা 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা ব্যাংকে এখন জমা রাখলে 10 বছর পরে কত টাকা পাওয়া যাবে? আমি তোমাদের বইয়ে সূত্রগুলো একটু এলোমেলো ভাবে দেওয়া আছে। কিরকম এলোমেলো ভাবে দেওয়া আছে এটুকু বলবো। যেমন এখানে তোমাদের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য ভিন্ন ভিন্ন জায়গায় দেওয়া আছে, কিন্তু আমি বর্তমান ভবিষ্যৎ মূল্যের যে সূত্রগুলো রয়েছে বা অঙ্কগুলো রয়েছে সব এক জায়গায় নিয়ে এসেছি, এবং বর্তমান মূল্যের গুলো নিচে নিচে আমি ধারাবাহিক ভাবে রেখেছি। তাহলে বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে। এখানে ভবিষ্যৎ মূল্য, আমরা জানি যে ভবিষ্যৎকে ইংরেজিতে বলা হয় ফিউচার। সবাই বলো, ভবিষ্যৎকে ইংরেজিতে বলা হয় ফিউচার, তাই তো? জি স্যার। স্যার, আমরা এখানে সূত্রের সাথে আমরা এখানে ফিউচার লিখবো না, আমরা লিখবো যে এফ। মনে রাখবে, যখন তোমরা অর্থের সময় মূল্য করবে, সূত্রগুলোকে ছোট করে ফেলবে। তার মানে ভবিষ্যৎ মূল্য এখানে জানতে চেয়েছে, ভবিষ্যতের ইংরেজি হচ্ছে ফিউচার, আর ফিউচারের এফ
ভ্যালু হচ্ছে মূল্য, মূল্যর ইংরেজি শব্দ হচ্ছে ভ্যালু, আমরা ভ্যালুর ভি নিব, তার মানে এফ বি। এখানে সূত্র চেয়েছে এফ বি ইকুয়াল টু কত, ইন্টারোগেটিভ চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন, যেখানে বর্তমান ভবিষ্যৎ মূল্য কত। ঠিক বন্ধুরা, এখানে দেখো কি বলেছে যে শতকরা 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা ব্যাংকে এখন জমা রাখলে 10 বছর পরে কত টাকা পাওয়া যাবে। 10 বছর পরে, তার মানে কি স্যার এটা কি হবে, বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য, তোমরা একটু বলো তো। ভবিষ্যৎ মূল্য স্যার। হ্যাঁ, পরে পাওয়া যাবে, পরে, তার মানে ভবিষ্যতের কথা বলা হয়েছে। ওকে বন্ধুরা, 3 নম্বরে আমরা যাই, চলো। 3 নম্বর হচ্ছে সুদের হার 10% হলে 5 বছর পরের 100 টাকা বর্তমান মূল্য কত। এখানে বলেই দিছে বর্তমান মূল্য কত, বর্তমান হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্টের পি, আর মূল্য হচ্ছে ভ্যালু, ভ্যালুর ভি, তার মানে পি ভি ইকুয়াল টু কত, এখানে বর্তমান মূল্য জানতে চেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কি স্পষ্ট দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে বন্ধুরা, আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। এরপর তোমাদের সমাধান করবো আমরা অঙ্কগুলোর। আশা করি তোমরা ম্যাথের সময় একটু অ্যাক্টিভ থাকবে। প্রশ্ন নম্বর 4, 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও। খ, ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। তার মানে আমাদের অঙ্ক হচ্ছে 1, 2, 3, 4, তাই তো, 4টা অঙ্ক। চলো বন্ধুরা, আমরা সরাসরি ম্যাথে চলে যাই। কলমটা তোমরা একটু খাতা কলম নিয়ে বসো, খাতা কলম হাতে রাখো। প্রথম সূত্র, সূত্র নাম্বার 1, এফ বি ইকুয়াল টু পি ভি ব্রেকেট 1 প্লাস আই পাওয়ার এন। তোমরা কি সূত্রটা দেখতে পাচ্ছ বন্ধুরা? বন্ধুরা তোমরা কি সূত্রটা দেখতে পাচ্ছ? জি স্যার। বলো তো এই এফ দ্বারা কি বোঝানো হয়েছে? ভবিষ্যৎ মান স্যার যেটা হবে সেটা। এফ দ্বারা কি বোঝানো হয়েছে? স্যার এফ দ্বারা ভবিষ্যৎ বা ফিউচার বোঝানো হয়েছে, অর্থাৎ ফিউচার। আর ভি দ্বারা, ভি দ্বারা বোঝানো হয়েছে ভ্যালু। আমি তোমাদের একটু আমার মনে হয় আমি তোমাদের এখানে একটু একটু ডিটেল লিখে দিই, তোমরা একটু এটা রাখো সবাই সবাই। দেখো এখানে এফ বি ইকুয়াল টু হচ্ছে ফিউচার ভ্যালু, লেখা কি দেখা যাচ্ছে বন্ধুরা? ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, ব্রেকেটে তোমরা লেখো ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য। এরপরে পিভি ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, বর্তমান মূল্য। বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ? স্যার আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। এখানে এক হচ্ছে সূত্রের এক, ঠিক আছে, এই একের কোনো পরিবর্তন নেই। আমি আবার বলছি, এফ বি হচ্ছে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, পিবি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, আর এক সূত্রে যা আছে তাই থাকবে, ঠিক আছে স্যার, একের কোনো পরিবর্তন নেই। আমি আবারও বলছি, একের কোনো পরিবর্তন নেই স্যার। ওকে বন্ধুরা, এরপরে আই, এই আই হচ্ছে ইন্টারেস্ট, আই হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট বা সুদের হার। আর এন হচ্ছে নাম্বার অফ দা ইয়ার, নাম্বার অফ দা ইয়ার। এখানে লিখতে পারো বছর, ব্রেকেটে লিখতে পারো বাংলায় বছর। এখন তোমাদের দেখো সূত্রটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে।
এফবি হচ্ছে ফিউচার ভ্যালু, পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এক হচ্ছে সূত্রের এক, এটার কোনো পরিবর্তন নেই, আর আই হচ্ছে ইন্টারেস্ট বা সুদের হার, এন হচ্ছে নাম্বার অফ দা ইয়ার এবং বা বছর। তোমরা কি বুঝতে পেরেছো? বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। তোমরা কি এটা কি খাতায় তোমরা নোট করেছো? জি সবাই নোট করেছো? তা সবাই একটু নোট করবেন কাইন্ডলি, এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এই অধ্যায়ের সূত্র হচ্ছে 4টা, কেউ যদি 4টা সূত্র একদম সিম্পল একবার যদি ধরতে পারেন যে আর স্ক্রিনশট মেরে ফেলেছি। সূত্রগুলো যদি একটু ধরতে পারেন, এই অধ্যায় আপনাদের জন্য পানির মতো সোজা। 10 মার্ক একদম হাতে থাকবে। আমি চাই আমাদের প্রতিটা শিক্ষার্থী বন্ধু এখানে 10-এ 10 পাক। তোমরা কি এটা খাতায় তুলেছো বন্ধুরা? আমি কি মুছে ফেলবো? বন্ধু তোমাদের রেসপন্স আমি কামনা করছি, তোমরা একটু কাইন্ডলি রেসপন্স করবে। স্যার, লেখা হয়েছে। দেখা হয়েছে, আমি তাহলে মুছতে পারি তাই তো? আছে একসাথে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে বন্ধু, তোমাদের যে প্রশ্নটা ছিল, প্রথম প্রশ্নটা ছিল 1 নাম্বার প্রশ্নটা, প্রশ্নটা একজন বলবে? প্রশ্নটা একটু বলবে একজন, কে বলবে? আমাদের প্রশ্নটা ছিল এখানে শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরের মূল্য কত? আমি প্রশ্নটা এখানে লিখবো, শতকরা 10% হারে বর্তমান 100 টাকা। বর্তমান 100 টাকা 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত? 5 বছর পরের অ্যান্সার। বন্ধুরা আমাদের প্রশ্নের উত্তর শুরু হচ্ছে, দেওয়া আছে, তোমরা আমার সাথে একটু রেসপন্স করবে। দেওয়া আছে, আমরা আগে মানগুলো লিখবো। দেওয়া আছে বর্তমান মূল্য, আমাদের বর্তমান মূল্য যেটাকে বলে প্রেজেন্ট ভ্যালু, আমরা লিখতে পারি যে প্রেজেন্ট ভ্যালু পিভি। পিভি কত টাকা স্যার? 100 টাকা। সবাই বলো কত টাকা? 100 টাকা। 100 টাকা। আচ্ছা, এরপর আমাদের এখানে আছে 10% হারে। 10% মানে হচ্ছে এটা হচ্ছে আয় বা সুদের হার। যখন কোনো পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন এটাকে ধরে নিবে তোমরা, এটা সুদের হার। ঠিক আছে বন্ধু? বন্ধুরা এখানে হচ্ছে 10%, আমরা লিখবো 10% বা 10/100। এটা যদি আমরা বের করি আমাদের আসবে 0.10। 0.10। এরপর হচ্ছে আমাদের এখানে বলে দিয়েছে এখানে 5 বছর, তার মানে আমরা জানি যে নাম্বার অফ দা ইয়ার, আমাদের এন এর মান হচ্ছে 5 ইয়ার বা 5 বছর। তোমরা কি তথ্যগুলো বুঝতে পেরেছো আমি কোন কোন জায়গা থেকে তথ্যগুলো নিয়েছি? জি স্যার। সবাই ক্লিয়ার? আমাদের শেষে বলেছে ভবিষ্যৎ মূল্য কত। আমাদের শেষে বলেছে ভবিষ্যৎ মূল্য কত। আমরা এখানে লিখবো এফবি ইকুয়াল টু, আমরা জানি না বাট আমরা বের করব, জানি না, তবে আমরা কি করব স্যার?
আমরা বের করব। তাহলে চলো আমরা লিখি এখানে, আমরা জানি পিনো, আমরা সূত্র লিখবো, সরাসরি সূত্র লিখবো এফ বি ইকুয়াল টু পিভি ব্রেকেট 1 প্লাস আই পাওয়ার এন। বন্ধুরা দেখো এখানে আমাদের পিভি বর্তমান মূল্য আমরা প্রশ্নে পেয়েছি 100 টাকা, এখানে লিখবো 100 টাকা। এরপরে হচ্ছে আমাদের এখানে সূত্রের 1 এক যা আছে তাই প্লাস প্লাস আই এর মান পেয়েছি আমরা 0.10 ব্রেকেট এন এর মান পেয়েছি আমরা 5 বছর। এই দেখো বন্ধুরা এন এর মান হচ্ছে 5 বছর, 5 বছর। এরপরে আমরা এখানে এই দুটাকে যোগ করব 1 প্লাস 0.10, এটা আমরা যোগ করে ফেলবো। তোমরা কি বন্ধুরা দেখতে পাচ্ছ? এটা যোগ করলে আমাদের আসবে 1.10, এখানে 100 যা আছে তাই থাকবে, এখানে ব্রেকেটে লিখবা 1.10 আর এখানে পাওয়ার দিবা 5, কারণ পাওয়ার আমাদের ছিল 5, 5ই দিয়ে দিবে। এরপরে বন্ধুরা তোমাদের হাতে ক্যালকুলেটর নিবে, তোমাদের হাতের ক্যালকুলেটর নিলে বন্ধুরা তোমাদের হাতে ক্যালকুলেটর নিবে, তোমাদের ক্যালকুলেটরের উপরে একটা চিহ্ন আছে, আমি তোমাদের বলি। আমরা ভি লিখি এভাবে, ভি বন্ধুরা আমরা ভি লিখি এভাবে, কিন্তু তোমাদের ক্যালকুলেটরে এই এরকম একটা উল্টা ভি দেয়া আছে, এরকম একটা চিহ্ন দেয়া আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে আমি মার্ক করে দিয়েছি, এই একটা চিহ্ন আছে তোমাদের ক্যালকুলেটরে। তো তোমরা এখানে 1.10 অর্থাৎ 1.10 কে ওখানে টাইপ করার পরে পাওয়ার 5 দিবে, পাওয়ার 5 দিলে একটা মান চলে আসবে, যেটা হচ্ছে 1.61। 1.61 যা আছে তাই থাকবে, গুণ চিহ্ন দিয়ে লিখবা 1.61। এরপরে 100-র সাথে 1.61 গুণ করে দিবে, তাহলে আসবে 161 টাকা। বন্ধুরা তোমরা কি উত্তরটা কি বুঝতে পেরেছো? তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার স্যার হ্যাঁ বলো। স্যার মানটা কিভাবে বের করবো এটা আরেকবার একটু বলবেন? আমি আবার বলছি, দেখো সূত্র পর্যন্ত তোমরা কি বুঝতে পারছো? সূত্রটা আমরা কিভাবে লিখেছি? জি স্যার। এই যে আমাদের সূত্রের লাইন, এটা সূত্র আমাদের ওকে স্যার, ওকে কথা বলতে হবে, ওকে জি। আচ্ছা ওকে। এরপরে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে পিভি বর্তমান মূল্য আমাদের পোস্টে দেওয়া আছে কত টাকা? 100 টাকা। এই 100 টাকা স্যার। কত টাকা দেওয়া আছে স্যার? এই যে 100 টাকা। তোমরা কি পেয়েছো 100 টাকা? জি। আচ্ছা আমাদের সূত্রে ছিল 1, তোমরা কি পেয়েছো এটা? জি। এখানে 1 দেওয়া আছে, যা দেওয়া আছে তাই। আচ্ছা সূত্রে দেওয়া ছিল প্লাস চিহ্ন, আমি প্লাস চিহ্ন দিয়েছি, এখানে কোনো পরিবর্তন হয়নি। তোমরা কি বুঝতে পেরেছো এতটুকু? জি স্যার। ওকে। এরপরে স্যার প্রশ্ন হলো স্যার এখানে 0.10 কিভাবে হলো? 0.10 কিভাবে আসলো? এটার উত্তর হচ্ছে স্যার এই যে আমাদের যে সুদের হার দেওয়া ছিল 10%, এই 10 কে আমরা 100 দ্বারা ভাগ করব। তোমাদের সুদের হার যতই দেওয়া থাকবে এটাকে তোমরা 100 দ্বারা ভাগ করবে। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। তোমাদের ক্যালকুলেটরে তোমরা নাও 10 ডিভাইডেড 100, 10 ডিভাইডেড বা 10 ভাগ 100 দিলে আসবে তোমাদের ক্যালকুলেটরে 0.10 আসবে, এখানে এরকম 0.10 আসবে। ওকে বন্ধুরা বুঝতে পেরেছো? স্যার 0.1 এসেছে। হ্যাঁ 0.1, এরকম 0.1। তোমার আগে জিরোটা দেওয়ার দরকার নাই, কারণ আমরা জানি যে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, পূর্ণ সংখ্যার কোনো দাম নাই। তুমি ধরো একটা এক্সাম্পল দিই আমি এখানে, ধরো এখানে আছে 0.000025। দেখো তোমার এই আগের এই শূন্যের কোনো দাম নাই, আছে কি স্যার? না স্যার। আমরা জানি যে যদি কখনো দশমিক হয় সেই ক্ষেত্রে দশমিক হলে একটা সংখ্যার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। দশমিকের আগে, এই দশমিকের আগে 00 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরের সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ। তোমরা কি বুঝতে পেরেছো?
জি। ঠিক আছে স্যার, তাহলে স্যার তোমাদের ক্যালকুলেটরে আসবে 0.1, তাই তো? তোমরা কি করবে, শূন্যটা নিবে না, বা তোমাদের ক্যালকুলেটর যা আসে তোমরা ওইটা টাইপ করলে হবে, কোনো সমস্যা নাই। তোমরা এখানে শূন্যটা বাদ দিয়ে 0.1 একটা জিরো দিয়ে দিবে অতিরিক্ত। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এবার দেখো বন্ধু, 100 যে 100 গুলো লিখেছি আমি সবগুলো নিচের লাইনে, 100-র কোনো পরিবর্তন নেই বন্ধুরা, 100-র কোনো পরিবর্তন নেই। তুমি যে কাজটা করবা দ্বিতীয় লাইনে, সূত্রের 1 আর তোমার যে 10%, 1.10, এই দুটাকে যোগ করে ফেলবা। তুমি তোমার ক্যালকুলেটরে যোগ করো, 1 প্লাস 0.10 যোগ করো, দেখো এখানে আসবে 1.10। সবার হাতে ক্যালকুলেটর নিবে, অ্যাকাউন্টিং এবং ফিনান্স ক্লাসের সময় অবশ্যই ক্যালকুলেটর হাতে রাখবে। এখানে তোমাদের ক্যালকুলেটরের যে হিসাব নিকাশ গুলো রয়েছে এগুলো তোমাদেরকে খুব সহজে জানতে হবে। দিয়েছো বন্ধু? জি স্যার, করেছি। কত আসে তোমাদের? 1.10। 1.10, ওকে স্যার, ডান। এরপর আমাদের এই যে উপরে আমি এন লিখেছিলাম সূত্রের পাওয়ার এন, এটাকে বলে পাওয়ার, এটা হচ্ছে এন মানে বছর। প্রশ্ন এখানে 5-এর পরিবর্তে স্যার এখানে আমাদের 8 বছর থাকতে পারে, 10 বছর থাকতে পারে, বছর যাই থাকুক, নিয়ম সব এক। আমি তোমাদের আজকে হোমওয়ার্ক দিব, শুধু এই অঙ্কটার একটা হোমওয়ার্ক দিব, আমি তোমাদের নেক্সট ক্লাসে দেখবো, আগে এটা শেষ করার পরে। তো বন্ধুরা এখানে পাওয়ার আমাদের কত আছে, এন এর মান কত আছে, বছর আছে কয়টা? 5 বছর। তার সোজা কথা, আমাদের বছর আছে এখানে 5টা, তাই তো? জি। ওকে, তাহলে স্যার আমরা যে 1.10 পেলাম যোগ করার পরে, আমরা পাওয়ারটা যেটা যোগ করে পেয়েছি, আমরা পেয়েছি ওইটাকে আমরা পাওয়ার করব 5 দিয়ে। আর পাওয়ারটা কোথায় আছে তোমাদের ক্যালকুলেটরে দেখো, তোমরা যারা সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করো, তোমাদের ক্যালকুলেটরে এরকম চিহ্ন দেওয়া আছে স্যার, এরকম এরকম একটা চিহ্ন দেওয়া আছে, আছে? জি স্যার। তোমরা যদি ক্যালকুলেটর হাতে নিয়ে থাকো, আমি তোমাদেরকে 100% শিওর দিব, এরকম একটা চিহ্ন দেওয়া আছে, এটাকে বলে পাওয়ার চিহ্ন। সো বন্ধুরা আমরা যে 1.10 পেলাম, এটা টাইপ করার পরে লিখবা ক্যালকুলেটরে, টাইপ করবে 1.10, ওই পাওয়ার চিহ্নটাকে টাইপ করবা, তারপর চিহ্ন টাইপ করার পরে লিখবা 5। আমাদের এখানে বছর আছে কয়টা? 5টা, লিখবা 5। এরপরে ইকুয়াল করলেই চলে আসবে 1.61, এই যে এটা চলে আসবে 1.61, এই ডিজিটটা চলে আসবে। জি ক্লিয়ার? প্রশ্ন আছে কোনো? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? স্যার, পরের মানগুলো কি লিখতে হবে? পরের মানগুলো দরকার নাই, তুমি দশমিকের পর দুইটা সংখ্যা লিখলেই না। আসলে আমাদের এখানে পরের সংখ্যা আগের সংখ্যা এগুলো খুব একটা ঝামেলা হয় না, উত্তর কাছাকাছি হলে আমরা মার্ক দিয়ে দিই। আশা করি বুঝতে পেরেছো। জি স্যার। আচ্ছা, এরপরে এখানে স্যার মাঝখানে ইনটু ইনটু কেন হলো, গুণ চিহ্নটা কেন হলো, এর ব্যাখ্যা হচ্ছে যেহেতু আমাদের সংখ্যার মাঝখানে কি আছে, দুই পাশে ব্রেকেট রয়েছে, এজন্য আমরা এটাকে ধরে নিব, এটা এটা কি হবে, গুণ হবে। যেহেতু আমাদের সূত্র ব্রেকেট, অঙ্কেও ব্রেকেট রয়েছে, এজন্য আমরা বাম পাশের সংখ্যাকে 100 দ্বারা গুণ করে ফেলবো। তার মানে আমাদের পাওয়ার করার পরে আসে 1.61, এটাকে আমরা গুণ করবো 100 দ্বারা, তাহলে হবে 161। এটাই হচ্ছে আমাদের 5 বছর পরে এই টাকাটা আসবে। তাহলে আমরা বলতে পারি যে শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে? কত হবে স্যার? 100। 161 টাকা। আর কারো কোনো প্রশ্ন আছে এই অঙ্কে স্যার? স্যার আর না। প্রশ্ন আছে থাকলে তোমরা করতে পারো, আমি উত্তর দিব। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। মজার বিষয় হচ্ছে তোমাদের এই অঙ্কটা পরীক্ষায় তোমাদের আসবে, আমি তোমাদের বলছি, আহ কি বলে, একটা গোমর ফাঁস করে দিলাম, তোমাদের এই অঙ্কটা তোমাদের পরীক্ষা আসবে, তোমাদের প্রথম পরীক্ষায় তোমাদের এই অঙ্কটা আসবে, 100% আসবে। তো কেউ যদি শুধু এই সূত্রটা মনে রাখতে পারো যে আমাকে আগে বের করতে হবে, প্রশ্ন বুঝতে হবে যেখানে কি ভবিষ্যৎ মূল্যের কথা বলা হয়েছে না বর্তমান মূল্যের কথা বলা হয়েছে। এখানে ভবিষ্যৎ মূল্যের কথা যদি থাকে, ভবিষ্যৎ মূল্য যদি থাকে, তখন তোমরা ধরে নিবা সূত্র হবে এইটা। তবে মনে রাখবা, এখানে প্রশ্নে যদি মান দেওয়া থাকে 3টা, একটা হচ্ছে বর্তমান মূল্য, একটা হচ্ছে সুদের হার, আর একটা হচ্ছে বছর, এই 3টা থাকলে এই সিম্পল সূত্রটা হবে। সাথে যদি থাকে চক্রবৃদ্ধি, এই যে এই কথাটা যদি থাকে, চক্রবৃদ্ধি, আমি এখানে লিখি কথাটা, এই চক্রবৃদ্ধি, সুদের উপর সুদ, সুদ আসল,
এই কথাটা যদি কখনো পরীক্ষায় থাকে তখন সূত্রটা একটু টাফ হয়। এই চক্রবৃদ্ধিকে বলা হয় এম, এম দ্বারা প্রকাশ করা হয়, ফিনান্সের ভাষায় এম দ্বারা প্রকাশ করা হয়। ওইদিকে আমি পরে যাব। তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো? জি স্যার। খাতায় তুলেছো? জি। তোমরা কি আমার ক্লাস বুঝতে পারছো? জি স্যার। ওকে স্যার, যদি তোমরা ক্লাস খাতায় এটা অলরেডি তুলে ফেলো, আমি এটা ডান করে দিব, মুছে ফেলবো আমি এটা। তাহলে আমি মুছে ফেলছি, তোমাদের একটা হোমওয়ার্ক দিব আমি, ঠিক আছে স্যার? তোমরা যেটা করবো এখানে, এখানে 10%টাকে স্যার, এখানে 10% হবে 12%। 10% হবে কত পার্সেন্ট? 12%। হ্যাঁ, আমি তোমাদের এখানে একটা প্রশ্ন দিব, হোমওয়ার্ক দিব, এটা এটা তোমরা আমাকে নেক্সট ক্লাসে দেখাবা। হোমওয়ার্কটা তোমরা আমাকে নেক্সট ক্লাসে দেখাবা স্যার। বন্ধুরা, এখানে শতকরা হবে 12%। কত পার্সেন্ট স্যার? 12%। বর্তমান মূল্য হবে 5,000 টাকা। আর বছর হবে এখানে 8 বছর। এই এতটুকু অংশ তোমরা সবাই খাতায় উঠাও, এটা তোমাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক। কেউ যদি এই অঙ্কটা করতে পারো, ওই অঙ্কটা দেখে দেখে তোমাদের এই অঙ্কের একটা অংশ তোমাদের কমপ্লিট। তোমরা কি খাতায় তুলছো? জি স্যার, লেখা শেষ। লেখা শেষ? ওকে স্যার, ডান। হ্যাঁ, পুরোটা মুছে ফেলো। ওকে বন্ধুরা, আমরা 2 নম্বর প্রশ্ন চলে যাব। আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল, আমি তোমাদের প্রশ্নটা একটু দেখাই। বন্ধুরা, প্রশ্ন ছিল আমাদের 2 নম্বরটা, যে শতকরা 13.5% হারে বার্ষিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা ব্যাংকে এখন জমা রাখলে 10 বছর পরে কত হবে? আমি কয়েকটা প্রশ্ন করি, তোমরা একটু উত্তর দিও। বলো তো, এখানে কি ভবিষ্যৎ মূল্য হবে নাকি বর্তমান মূল্য হবে অঙ্কটা? ভবিষ্যৎ মূল্য। কেন ভবিষ্যৎ মূল্য হবে, একটু ব্যাখ্যা দাও। তো 10 বছর পরে বলেছে। স্যার, এক সিম্পল কথা, 10 বছর পরে, পরে মানে ভবিষ্যতে, ফিউচারে। ওকে। আচ্ছা, এখানে একটু তোমরা আমাকে বলবে, তথ্য দিয়ে হেল্প করবে, সেটা হচ্ছে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, বলো তো এখানে বর্তমান মূল্য কত টাকা দেওয়া আছে? 50,000 টাকা। ভেরি গুড, এক্সিলেন্ট। 50,000 টাকা দেওয়া আছে বর্তমান মূল্য। আচ্ছা, এবার বলো এখানে সুদের হার কত দেওয়া আছে? আই বা সুদের হার? আই বা সুদের হার, বাংলায় সুদের হার, ইংলিশ হচ্ছে আই। কত টাকা দেওয়া আছে এটা? 13.5%। ভেরি গুড, ভেরি গুড, আমার খুব ভালো লাগছে তোমাদের রেসপন্স শুনে। এবার বলো তো স্যার, এখানে এন, নাম্বার অফ ইয়ার বা এন কত বছর? কত বছর? 10 বছর। 10 বছর। আচ্ছা স্যার, আগের অঙ্ক থেকে এই অঙ্কের ভিতরে কি কোনো তোমরা পার্থক্য দেখতে পাচ্ছ? কোনো কথায় কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? মানে এখানে সুদের হার পয়েন্ট আকারে আছে। শুধু ওইটা থাকতে পারে তোমাদের, এটা কোনো ম্যাটার না, এটা সেম সিস্টেম। পয়েন্ট থাকলেও তোমরা কি করবা, 100 দ্বারা ডিভাইড করবা, তাহলেই তোমাদের চক্রবৃদ্ধি দেওয়া আছে। যতই দেওয়া। হ্যাঁ, চক্রবৃদ্ধি, এক্স্যাক্টলি। চক্রবৃদ্ধি কথাটা আগের অঙ্কে ছিল না, এই জন্য বললাম যে চক্রবৃদ্ধিকে আমরা প্রকাশ করি এম দ্বারা। কি দ্বারা স্যার? এম দ্বারা। কি দ্বারা? এম দ্বারা চক্রবৃদ্ধিকে প্রকাশ করি। আচ্ছা, এই চক্রবৃদ্ধি, তোমরা কি অঙ্কটা, আমি কি স্লাইড করবো একটু, আমি তোমাদের এখানে একটু দেখাই দিই। চক্রবৃদ্ধি, বন্ধু, চক্রবৃদ্ধি হচ্ছে আমরা কি দ্বারা প্রকাশ করব? এম দ্বারা প্রকাশ করব। আচ্ছা, তোমাদের প্রশ্নে বলা হয়েছিল এখানে, দেখো, চক্রবৃদ্ধি 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধি। মাসিক যখন থাকবে, এই চক্রবৃদ্ধি যখন মাসিক হবে, মাসিক মানে মাসে, তখন এই চক্রবৃদ্ধি এম এর মান হবে 12। কত হবে স্যার মাসিক হলে? 12। মাসিক হলে 12। আচ্ছা, যদি বলে অর্ধবার্ষিক? তাহলে 6 হবে। অর্ধবার্ষিক, আমরা জানি 1 বছর সমান সমান কত মাস? 12 মাস। 12 মাস। তাহলে অর্ধবার্ষিক, এখানে আমরা যদি 6 দ্বারা ভাগ করি, নাকি স্যার 2 দ্বারা হবে। 2 দ্বারা হবে? এখানে তোমরা একটু কারেকশন করে নাও, যেহেতু অর্ধবার্ষিক তার মানে 2 দ্বারা হবে, তার মানে 12 দিয়ে 2 কে ভাগ করলে হবে কত স্যার? 6। অর্ধবার্ষিক কত হবে আমাদের? 6। ক্লিয়ার তোমরা? আচ্ছা,
এরপর আছে তোমাদের ত্রৈমাসিক। এই ত্রৈমাসিক অর্থাৎ 3 মাস পর পর। বছরে 4 বার তাহলে। আরেকটা হচ্ছে তোমাদের, মূলত এই তিনটাই হয়, এই মাসিক, অর্ধবার্ষিক আর ত্রৈমাসিক। ঠিক আছে, এখানে তোমার 3 মাস পর পর হলে হবে 4। কত হবে? 4 হবে। ভাগ করলে 4 হবে। এখানে তুমি যদি 3 দাও, এখানে তুমি 3 দিলে, 12কে 3 দ্বারা ভাগ করলে হবে 3 4 12। এখানে কত হবে স্যার? 4 হবে। ক্লিয়ার স্যার? জি স্যার। স্যার আমরা কি অঙ্কে যেতে পারি এখন? জি স্যার। আচ্ছা, প্রশ্নটা কি তোমাদের খাতায় আছে? আমি আগে তথ্যগুলো লিখবো, ঠিক আছে স্যার? তোমরা একটু আমাকে বলবে। আমরা সরাসরি অঙ্কে চলে যাব, 2 নাম্বার সমাধানে চলে যাব। 2 নাম্বার হচ্ছে, দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে পিভি বা বর্তমান বর্তমান মূল্য কত টাকা দেওয়া আছে স্যার? 50,000। 50,000। একটু রেসপন্স করবে, 50,000 টাকা। তোমরা কি ক্লাসটা বুঝতে পারছো? জি স্যার। স্যার আমাদের আয় বা সুদের হার কত টাকা দেওয়া আছে স্যার? 13.5%। 13.5%, বা উপরে 13.5, নিচে 100। ভাগ করলে কত হয় স্যার? দেখো তো ভাগ করলে কত হয়। তোমাদের সাথে আমিও দেখি। 0.135। 0.135, এখানে লিখবো আমরা 0.135। এতটুকু ডান। আচ্ছা, এন, এন এর মান হচ্ছে এখানে কত, কত বছর দেওয়া ছিল আমাদের প্রশ্নে? সরাসরি আমরা প্রশ্নে চলে যাই, আমাদের বছর দেওয়া 10 বছর। তাই তো স্যার? 10 বছর, 10 বছর। ওকে স্যার? ওকে। জি স্যার। এম এর মান হচ্ছে চক্রবৃদ্ধি, বা এম এর মান হচ্ছে আমাদের কত? আমাদের বলছে মাসিক, ঠিক না? তাই তো বলেছে যে মাসিক চক্রবৃদ্ধিতে, তার মানে আমাদের জি। এখানে হবে 12। 1 বছর সমান সমান কত মাস? 12 মাস। 12 মাস। ওকে, আমরা এখানে বের করব ভবিষ্যৎ মূল্য, তার মানে এফ বি। এফ বি ইকুয়াল টু আমরা জানি না, আমরা বের করব। এখন লেখো সূত্র। আমরা জানি সূত্রটা লিখতে হবে এখানে। 2 নাম্বার ভবিষ্যৎ মূল্যের 2 নাম্বার সূত্রটা খুবই সহজ। এখানে লিখবে তোমরা এফ বি ইকুয়াল টু পিভি ব্রেকেট 1 যোগ উপরে আই, নিচে এম। চক্রবৃদ্ধিটা নিচে চলে আসবে সুদের হারের নিচে, আর এখানে লিখবা এন ইনটু এম। তার সূত্রটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আমরা জানি এফ বি ইকুয়াল টু পিভি, 1 যোগ উপরে সুদের হার, আর নিচে হচ্ছে চক্রবৃদ্ধি বা এম, চক্রবৃদ্ধির সংখ্যা। এম দ্বারা বোঝানো হয় চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে এবার তোমরা তোমরা প্রতিটা পয়েন্টের মানগুলো বসাও। এখানে বর্তমান মূল্য আমাদের প্রশ্নে কত দেওয়া ছিল স্যার? 50,000। 50,000। আমরা লিখলাম 50,000। ওকে, সূত্রের 1 যা আছে তাই যোগ, আমরা আই কত পেয়েছিলাম? আই পেয়েছিলাম সুদের হার 0.135, 0.135। ওকে, ওকে, দেখা যায়? জি স্যার। আচ্ছা, আর আমাদের এম কত বলো তো? এম কত হবে স্যার? এম 12। এম স্যার 12 কেন হলো বলতে পারবে? তো মাসিক বলেছে তাই। কি স্যার মাসিক বলেছে? আমরা জানি যে 1 বছর সমান সমান 12 মাস, এই জন্য মাসিক হলে 12 হয়। এম এর মান, চক্রবৃদ্ধির মান 12, 12 বার, এখানে লিখতে বার। ঠিক আছে, এটা নাম্বার হবে বার। আর যদি বলতো যে ত্রৈমাসিক, তখন কত হবে স্যার? 3 মাস পর পর হলে কত হবে? না, 4 হবে। 4 হবে। এম এর মান কত হবে স্যার? এম এর মান হবে 4। আর যদি বলে অর্ধবার্ষিক, তখন কত হবে? 6। আর যদি স্যার বলে 2 মাস পর পর, তখন কত হবে স্যার? তখনও 6 হবে। সরি স্যার, এখানে 2 হবে, 2। আর 2 মাস পর পর হলে কত হবে স্যার? 6।
ক্লিয়ার স্যার, ক্লিয়ার? জি স্যার। আর মজার বিষয় একটা হচ্ছে এখানে তোমাদের সবচেয়ে বেশি পরীক্ষা আসবে এই মাসিক 12, এটা হবে সবচেয়ে বেশি। আর আসবে তোমাদের হচ্ছে ত্রৈমাসিক, এই যে 3 4 12 4, এটা হবে এইটা। আর হচ্ছে এই 12, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। ওগুলো খুব একটা আসে না পরীক্ষায়। আর তোমরা বিগত বছরের সালগুলো যদি দেখো, প্রশ্নগুলো খেয়াল করো, দেখবে এগুলোই বেশি, ত্রৈমাসিক আরেকটা হচ্ছে তোমাদের মাসিক। বন্ধুরা চলো আমরা আবার প্রশ্নে চলে যাই। আমাদের এম এর মান কত দেওয়া আছে প্রশ্নে? 12। আমরা 12 লিখলাম এখানে ব্রেকেট। আচ্ছা, উপরে পাওয়ার n ইন্টু m, n এর মান দেওয়া আছে আমাদের 10, আমরা লিখলাম 10। n এর মান হচ্ছে আমরা লিখলাম 10 গুণ m এর মান হচ্ছে আমাদের 12। বুঝতে পেরেছো এখানে কাজটা কি? পাওয়ার জি স্যার। আগে আগে প্রথম অঙ্কে যেমন আমাদের ছিল শুধু পাওয়ার একটাই n, আর এখানে n এর সাথে গুণ হবে m। মনে রাখবা n আর m চক্রবৃদ্ধি থাকলে n আর m এই দুইটা হয় গুণ হয়। ওকে বন্ধু, চলো আমরা আবার যাই। 50,000 যা আছে তাই থাকবে, এটা কোনো পরিবর্তন নাই। এখানে আগে যেটা করবা, 0.35 কে 0.135 কে ভাগ করবে 12 দ্বারা। 0.135 কে ভাগ করো 12 দ্বারা, দেখো কত আসে। আর ওইটার সাথে যোগ করবে 1, তাহলে আসবে 1.01125। ব্রেকেট আমাদের পাওয়ার ছিল 10 গুণ 12, আমরা জানি যে 12 দশে হচ্ছে 120। আমাদের অঙ্ক অলমোস্ট শেষ। 50,000 যা আছে তাই থাকবে, এটার কোনো পরিবর্তন নাই। আমরা এটাকে গুণ করব 120 দ্বারা, পাওয়ার করবো 120 দ্বারা, তাহলে আসবে আমাদের বন্ধুরা তোমরা কি বুঝতে বুঝতে পেরেছো অঙ্কটা? জি স্যার। হ্যাঁ। এরপরে বন্ধুরা তোমরা এটা দ্বারা এটা গুণ করলে সরাসরি যে মানটা আসবে ওটা বসাই দিবা তোমরা। বা তোমরা এই লাইনটা অ্যাভয়েড করতে পারো, আরো শর্ট করতে পারো। এখানে যে মানটা আসবে সরাসরি ওইটাকে এই উল্টা ভি যে আমরা বললাম মাত্র, যে যে ভি এর কথা বললাম, এই ভি, এই যে ভিটা, এই ভি দ্বারা এটাকে সরাসরি গুণ করবে 120। ওইটার সাথে যেটা আসবে গুণ করবা 50,000, তাহলে তোমাদের আসবে 1,9,1,4,2,3, 4,2,3.02 টাকা। বুঝতে পেরেছো? স্যার আপনারা কি এই পার্টটা বুঝতে পেরেছেন? জি স্যার। কিভাবে কিভাবে হলো আমি একটু প্রশ্ন করি, তোমাদের কাছ থেকে একটু উত্তর দাও শেষ পর্যায়ে, ঠিক আছে? আমরা ক্লাস, জি। আমাদের সময় হয়ে গেছে। আমি তোমাদের আমার উদ্দেশ্য একটাই যে আমি তোমাদের যতটুকু করাবো তোমরা ঠিক ততটুকু তোমাদের নিজেদের ভিতরে ধারণ করতে পারবে। কারণ আমি চাই এডু পরিবারের কোনো ছাত্র ছাত্রী পরীক্ষায় খারাপ করুক, এটা আমি কখনোই চাই না। এটা আমাদের কখনোই কাম্য না। আমরা চাই তোমরা সর্বোচ্চ সফলতা অর্জন করো, এটাই এডু পরিবারের মূল লক্ষ্য। বন্ধুরা দেখো এখানে পিবি বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু যা দেওয়া আছে তাই আমরা লিখেছি। সূত্রের এক এক প্লাস প্লাস আয়ের মান 0.135, আমরা লিখেছি 0.135। আর এম এর মান চক্রবৃদ্ধি আমাদের ছিল 12, আমরা 12 এখানে লিখেছি। আর পাওয়ার ছিল n ইন্টু এম, এন এর মান ছিল 10, এম এর মান হচ্ছে 12। এটাকে গুণ করলাম 120। আর প্রথমে এটাকে ভাগ করবা 0. সুদের হারকে এম দ্বারা ভাগ করবা, ভাগ করলে যেটা আসবে ওইটার সাথে যোগ করবা হচ্ছে 1, তাহলে আসবে 1.01125। আর ওইটার সাথে তোমাদের যেই পাওয়ারটা ছিল গুণ করে ফেলে চলে আসবে এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আর এই অঙ্ক থেকে তোমাদের একটা হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে
তোমরা কি খাতায় এটা তুলেছো এটা খাতায়? জি স্যার। তোমাদের খাতায় তোলা হলে আমি এটা মুছে ফেলবো। জি স্যার। ওকে স্যার। তোমাদের 2 নম্বরের জন্য একটা প্রশ্ন দেবো, সেটা হচ্ছে এই সেম অঙ্কটাই হবে, ঠিক আছে স্যার? আমি জাস্ট মানটা চেঞ্জ করে দিব। আমি জাস্ট মানগুলো চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? আমি জাস্ট এখানে তথ্যগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা এখানে লিখবা। এখানে আমি সুদের হার দিচ্ছি, আমি 15%। কত পার্সেন্ট স্যার? 15%। হ্যাঁ, এগুলো হচ্ছে তথ্য। আমি অঙ্কটা সম্পূর্ণ তুলছি না, জাস্ট তোমাদের তথ্যগুলো দিচ্ছি, তোমরা অঙ্কটা করবা। সেম অঙ্ক, জাস্ট মানটা চেঞ্জ। যদি এই অঙ্কটা বের করতে পারো তাহলে তোমাদের এই ভবিষ্যৎ মূল্যের আর কোনো ঝামেলা নাই, তোমরা একদম পিওর শিখে গেলা। 2 নম্বর তথ্য এই অঙ্কের থাকবে বর্তমান মূল্য। বর্তমান মূল্য হবে 80,000 টাকা। বছর হবে 4 বছর এবং চক্রবৃদ্ধি হবে, চক্রবৃদ্ধি ত্রৈমাসিক। ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। প্রশ্ন, করণীয়। ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে স্যার বলো তো, এখানে আয়ের মান কত? আয়ের মান, সুদের হার কত দেওয়া আছে? 15%। চক্রবৃদ্ধি ত্রৈমাসিক, এটা কত হবে? 4। 4 কেন হবে? আমরা জানি যে 1 বছর সমান সমান 12 মাস। যেহেতু ত্রৈমাসিক বলছে, ত্রৈমাসিক মানে 3 মাস পর পর, তার মানে এখানে যদি 3 দিয়ে, এখানে 12 কে 3 দ্বারা ভাগ করলে 3 4 12, তার মানে কত হলো? 4, তাই তো? আর বছর হচ্ছে 4 বছর। বছর কত বছর? এর মান কত হবে? 4 বছর। 4 বছর। এখন তোমাদের হাতে সবগুলো তথ্যই দেওয়া আছে। বর্তমান মূল্য পিভি, বছর এন, সুদের হার আই এবং চক্রবৃদ্ধি এম। এম দেওয়া আছে 4। তোমরা ত্রৈমাসিক মানে পেয়ে গেছো। এখন তোমাদের বের করতে এখানে বলা হয়েছে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। আশা করি তোমরা এই অঙ্কটা আর প্রথম যে অঙ্কটা তোমাদেরকে আমি প্রথমে দেখালাম, এই 2টা অঙ্ক তোমরা আমাকে নেক্সট ক্লাসে দেখাবা। আচ্ছা, তোমাদের কাছ থেকে কিছু তথ্য জানতে চাই, একটু তথ্যগুলো দিবে। তোমাদের ক্লাসটা কেমন লাগলো? ভালো লেগেছে। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। আর তোমাদের আশেপাশে যে বন্ধু বান্ধব রয়েছে, তোমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে, তাদেরকে বলবে আমাদের এডু পরিবারের কথা, যেন তোমাদের সাথে তারাও জয়েন করে। কারণ আমাদের আমাদের এখানে জয়েন করার কয়েকটা রিজন আছে। আমি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো হয় লং। আমরা অ্যাটলিস্ট 1 ঘন্টা ক্লাস করাই। আর একটা কথা আমরা বারবার রিপিট করি, যেগুলো অন্য কোনো প্ল্যাটফর্ম গুলো সচরাচর করে না, অ্যাজ ইউজুয়াল এই কথাগুলো বলে না। আমরা চাই আমাদের আমাদের কষ্ট হোক, আমরা আমাদের বেস্ট ট্রাই করব। আর আমাদের বেস্ট ট্রাই এর মাধ্যমে তোমরা ভালো একটা ফলাফল অর্জন করবা। আমাদের সার্থকতা এইটাই, যখন তোমরা ভালো একটা ফলাফল করবা, রেজাল্ট করবা, তখন যখন বলবা যে না, এডু পরিবারে পড়াশোনা করি, স্যারদের সাথে আমাদের কানেক্টিভিটি আছে, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় সার্থকতা হবে। তো বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমরা এখান থেকে ন্যূনতম জ্ঞানটুকু অর্জন করতে পেরেছো। আর এই ফিনান্সের অধ্যায় 4, ফিনান্স অধ্যায় 4 এর মোটামুটি 10 নম্বরের জন্য যতটুকু তোমাদের দেখানো দরকার, আমি তার 70% তোমাদের অলরেডি দেখিয়ে ফেলেছি। সুতরাং তোমরা যদি এই অধ্যায়ের আরেকটা ক্লাস করো, আশা করি এই অধ্যায় থেকে যেখান থেকে প্রশ্ন আসুক তোমরা করতে পারবে।
তোমাদের শ্রেণী কক্ষে, তোমাদের স্কুলে যেখান থেকে যেই স্যারই যেই ম্যাডামই তোমাদের প্রশ্ন করুক না কেন, তোমরা খুব সুন্দরভাবে তাদেরকে প্রতিটা প্রশ্নের উত্তর দিতে পারবে। যদি বলা হয় যে পিভি মানে কি, তোমরা বলতে পারবে পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, এফবি হচ্ছে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, আই হচ্ছে ইন্টারেস্ট বা সুদের হার, চক্রবৃদ্ধি হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয় যে চক্রবৃদ্ধির সংখ্যা, এন হচ্ছে নাম্বার অফ দ্য ইয়ার বা 4 বছর, বছরকে প্রকাশ করা হয় এখানে। সুতরাং এই যে কথাগুলো বললাম যদি একটু ভালোভাবে নিয়ে থাকো, আশা করি তোমাদের এই বিষয়ে আর তোমাদের কোনো প্রশ্ন থাকার কথা না। তো বন্ধুরা, তোমাদের আর কোনো প্রশ্ন আছে থাকলে আমাকে করতে পারো শেষে। বন্ধুরা, তোমাদের আর কোনো প্রশ্ন আছে? স্যার এইচডব্লিউ কিভাবে দেখাবো? এসডব্লিউটা তোমরা করবা খাতায়, করার পরে এটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। আমি স্যারের মাধ্যমে তোমাদের কাজগুলো আমি দেখবো, কার কারটা হয়েছে, কে কতটুকু বুঝতে পেরেছো। আমি নেক্সট ক্লাসে তোমাদের প্রশ্ন করব, তোমরা যদি আমার প্রশ্নের সঠিক উত্তর সবাই দিতে পারো, নিঃসন্দেহে আমি তোমাদের সাথে পরবর্তী ক্লাসটা কন্টিনিউ করব। কারণ আমাদের পরবর্তী ক্লাসে আর একটা অঙ্ক আছে, ওই অঙ্কটা করলেই আমাদের এই অধ্যায় কমপ্লিট। তোমাদের এই অধ্যায় থেকে যত প্রশ্ন আছে, যে অর্থের সময় মূল্য কি, সুযোগ ব্যয় কি, প্রকল্প কি, পাশাপাশি স্যার ভবিষ্যৎ মূল্যের অঙ্ক কিরকম হয়, চক্রবৃদ্ধি থাকলে কিরকম হবে, বর্তমান মূল্য কেমন হবে, চক্রবৃদ্ধি কেমন হবে, এ টু জেড যে আলোচনাটা দরকার একটা ক্লাসে ফিনান্সের অধ্যায় 4-এর, আমি সম্পূর্ণটাই আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি। শুধু একটা ক্লাসের কিছুক্ষণ সময় নিব, যেটা করলেই আশা করি আমাদের আর কোনো ঝামেলা থাকবে না, আমরা ক্লাসটা সম্পূর্ণ শেষ করতে পারবো বলে মনে করি। তো বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এরও পরিবারের সাথে থাকো। তোমাদের সুস্থতা কামনা করি সব সময়। আর তোমাদের পরিবারের যে সদস্যরা রয়েছে তাদেরকেও বলবে এরও পরিবারের যোগদান করার জন্য, আশেপাশের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকেও বলবে একসাথে ক্লাস করার জন্য। আশা করি তোমাদের পরিবারের সকল সদস্যরা ভালো আছে, সুস্থ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Valuable video for you. As always, I'm watching from afar and I'm